এক মুঠো সঙ্গীন পনয়া শক্তি। লেখিকা সুরাইয়া রাফা। অন্তিম পর্ব। কি আর হবে, আগে বাবা হয়ে সায়র জিতে যাবে। কাজ ঝাঁকিয়ে কথাটা বলে নীরব পদক্ষেপে রুমে চলে গেল কীর্তিক। এদিকে কীর্তিকের কথায় অরুর জোয়াল ঝুলে পড়ার উপক্রম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে চোখ দুটো কপালে তুলে স্বাগতিক করে বিড়বিড়ালো মেয়েটা। তার মানে উপরে উপরে নাক উঁচু ভাব ধরে থাকলেও মনে মনে উনি ঠিকই সায়র ভাইয়ার ছেলে মানুষদের সঙ্গ দেন। এবার বুঝেছি 30+ হয়েও সায়র ভাইয়া কেন এখনো এত ভবঘুরে। তার মানে সর্ষের মধ্যেই ভূত। গভীর রাত। সারা রাত রুমের মধ্যে পায়চারি করে একটু আগেই ঘুমিয়েছে অরু। কীর্তিকও তার ব্যতিক্রম নয়। চোখটা সবে লেগে এসেছে, এর মাঝেই আবার ভেসে এলো অরুর কন্দিত কণ্ঠস্বর। মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অরুর কান্নাকাটি তন্দালু ভাবটা কেটে যেতেই লাফ দিয়ে উঠে বসল কীর্তিক। ষাটহীন উন্মুক্ত শরীরে পুরুষালী দীপ্তি। ডিম লাইটের নরম আলোতে কাটকাট অ্যাপসগুলো জ্বলজ্বল করেছে তার। এহেন দৃশ্যে যে কোনো রমণীকে মোহচ্ছন্ন করে তুলতে বাধ্য। অথচ অরু সেসব ভুলে নিঃশব্দে কাঁদছে। কীর্তিক তাড়াহুড়ায় উঠে বুকে জড়িয়ে নিল অরুকে। দিগ্ভ্রান্তের মতো এপাশ ওপাশ ঘুরিয়ে দেখতে দেখতেই চকিতে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন বেবি? অরু জবাব দেয় না। সে কেঁদে যাচ্ছে অবিরাম। কীর্তিক কী ভেবে যেন হুট করে তার জনন অঙ্গে স্পর্শ করল। অস্থির হয়ে বলে উঠল, ওয়াটার হ্যান্ডস ব্রোকেন রাইট? অরু কুঁকড়ে গেল। কাঁদতে কাঁদতেই বলল, কি করছেন? কাঁদছিস কেন, বল আমায়। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। অরু খেয়াল করলো কীর্তিক হাতের পিঠে নখ ঘষছে। আঙ্গুলের ডগায় টকটকে তাজা রক্ত। নিশ্চয়ই ঘটনার আকস্মিকতায় নোজ ব্লিডিং শুরু হয়েছে তার। এবার অনুশোচনার তাড়নায় হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। ভগ্নস্বরে বলতে লাগলো, আমি আপনাকে খুব জ্বালাই তাই না? অনেক ঝামেলা করি, অনেক বিরক্ত করি, একটু ঘুমাতেও দিই না। হ্যাঁ, তা তো করিসই, কিন্তু তুই কেন কাঁদছিস সেটা তো বল। বেডসাইড টেবিল থেকে টিস্যু নিয়ে নশারন্ধে প্রবেশ করাতে করাতে জিজ্ঞেস করলো কীর্তিক। অরু ফের ঠোঁট কাঁপিয়ে বলল, সেজন্যই তো কাঁদছি। আপনাকে কেন আমি এত জ্বালাতন করি? আমার কেন যে ভীষণ ভালো লাগে আপনাকে জ্বালাতে, আবার কান্নাও পায়। কি আশ্চর্য তাই না? আপনি বরং একটা কাজ করুন, আমার গালে আগের মতো কষিয়ে একটা থাপ্পড় দিন, তাহলে যদি একটু আক্কেল হয় আমার। কথাটা বলে কীর্তিকের সামনে গাল পেতে ধরল অরু। কীর্তিক প্রথমে হতাশায় কপাল চাপড়ালো। মেয়েটার এত মুড সুইং কেন হচ্ছে ইদানিং? এটাও কি কোনো মেডিকেল কন্ডিশন? পরক্ষণে শব্দ করে একটা গাঢ় চুমু খেয়ে গাল ভিজিয়ে দিল অরুর। অরু অবাক নয়নে তাকালো, হতচকিত কণ্ঠে আওড়ালো, এটা কি হলো? আই লাভ ইউ অরু। অরুর লম্বা চুলে নাক ঘষতে ঘষতে গম্ভীর হাসকি স্বরে বিড়বিড়ালো কীর্তিক। অরু জানতে চাইল, সত্যিই ভালোবাসেন? প্রমাণ চাই। হঠাৎ করে কোনো উত্তর খুঁজে পেল না অরু। কীর্তিক আবারও বলল, তোর পেটে আমার বাচ্চা, এটাই যথেষ্ট নয় কি? না, আরও প্রমাণ দিন। কিশোরীর মতো জেদ ধরল অরু। কীর্তিক কিছু একটা বলার আগেই সে জানালো, কেক বানিয়ে দিন, আমি কেক খাবো, মিন্ট ফ্লেভারের কেক। অরুর কথা শুনে হতবুদ্ধি হয়ে গেল কীর্তিক। নীরবে কপাল চাপড়াতে চাপড়াতে তপ্ত শ্বাস ফেলে বলল, তার মানে কেক খাওয়ার জন্য এত নাটক? অরু জবাব দিল না। চোখ পিটপিট করে তাকিয়ে আহ্লাদি বালিকার মতো ঠোঁট উল্টালো শুধু। কীর্তিক চিন্তিত স্বরে বলে, কিন্তু এত রাতে মিল্ট ফ্লেভার কোথায় পাবো? ভ্যানিলা করে দিই, অথবা চকলেট। না, আমি মিন্টই খাবো। আমার ক্রেভিং হচ্ছে। মাঝরাতে তো টুথপেস্ট খাওয়ার ক্রেভিং হলো। কীর্তিকের কথায় অরু জোরে জোরে মাথা নাড়ায়, অর্থাৎ হ্যাঁ। কীর্তিক আর কী বা করবে, বাধ্য হয়ে প্রত্যয়কে কল করে। ওপাশ থেকে কল তুলতেই কীর্তিক বলে, মিন্ট লাগবে, মিন্ট নিয়ে এক্ষুনি আমার বাড়ি আসো, কুইক। প্রত্যয় ঘুমাচ্ছিল। এত রাতে মিন্টের খোঁজ করায় পুরন্ত কপালে ভাঁজ পড়ল তার। তন্দালু গলায় জিজ্ঞেস করলো, মিন্ট দিয়ে কি হবে ভাই? মুখের উপর প্রশ্ন করায় প্রথমে মেজাজ খিচড়ে গেল কীর্তিকের। তপ্ত রাগে ফেটে পড়ে জবাব দিল, মিন্ট দিয়ে মানুষ কি করে? মাথায় দেয় না নিশ্চয়ই। তাহলে একটা কাজ করুন ভাই, আপাতত মিন্টের বদলে টুথপেস্ট খেয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে আমি দেখছি ব্যাপারটা। আমার বউ মিন্ট ফ্লেভারের কেক খাবে, ইডিয়েট। কেক কি আমি ওকে পেস্ট দিয়ে বানিয়ে দেব? কীর্তিক দাঁতে দাঁত পিষে কথাটা বলতেই ওপাশ থেকে ভেসে এলো ঘুমে বুঁদ হয়ে থাকা প্রত্যয়ের দায়সারা প্রতি উত্তর। হ্যাঁ, বানিয়ে দিন, আফটার অল ফ্লেভার তো একই। প্রত্যয়, রাগিও না আমায়।
এই মুহূর্তে যদি তুমি ঘুম থেকে না জাগো আর মিন্ট নিয়ে আমার বাড়িতে না আসো, তাহলে আগামীকাল নিজে গিয়ে সাসপেন্ড করে আসবো তোমাকে আমি পুরো। ১ মাসের স্যালারি গড়চা যাবে, বুঝতে পারছো? প্রত্যয় ঘুমের ঘোরে কথাগুলো বললেও ওপাশ থেকে ভেসে আসা কীর্তিকে জোরালো হুঙ্কার ভয়ে আতঙ্কে পদযুস্ত হয়ে লাফ দিয়ে উঠে বসল সে। হাঁপাতে হাঁপাতে জবাব দিল, আসছি আসছি ভাই, এক্ষুনি নিয়ে আসছি। মনে মনে তপ্ত রাগে চিরবিরিয়ে উঠে বিড়বিড়ালো, পাগল পাগল পাগল, কীর্তিক কুঞ্জের সবকটা পাগল। আবহাওয়ার অবস্থা প্রচণ্ড খারাপ। সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি। রাত যত বাড়ছে তত ভয়ঙ্কর হচ্ছে পরিবেশ। বৈশাখী জলোচ্ছ্বাসের তাণ্ডবে গাছপালা সব উপড়ে যেতে চাইছে যেন। হঠাৎ করে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। আমেরিকাতে সচরাচর লোডশেডিং হয় না কখনোই, কিন্তু কীর্তিকের শহরতলির এই বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা থাকায় অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইনচ্যুত হয়ে যায় বিদ্যুৎ। ঝোড়ো হাওয়ার মুখর চারিপাশ দানবের মতো হুংকার ছেড়ে তড়িতের ন্যায় জ্বলে উঠছে আকাশ। জানালার ফাঁক গলে ঝিরিপথের মতো ঝাঁপিয়ে পড়ছে বৃষ্টির ছাট। কীর্তিক এগিয়ে গিয়ে মসৃণ হাতে থাই গ্লাসটা টেনে দিল, তারপর পেছনে ঘুরে নরম কম্ফোটারের উষ্ণতায় ঢেকে দিল অরুকে। পেটের ভেতর সদ্য পান আসা অভূমিষ্ঠ অস্তিত্বখানি ঢলঢল করে নড়ছে তার। নিজ অংশের এহেন অস্থির হুটুপুটির প্রত্যক্ষ দর্শনে অকারণ এক প্রশান্তির ঢেউ খেলে গেল কীর্তিকের অন্তর জুড়ে। সে গিয়ে বসলো অরুর পেটের কাছে, হাত এগিয়ে বেড়ে ওঠা পেল্লব ত্বকে একটুখানি আঙ্গুল দাবাতেই সেখানটায় নড়ে চড়ে উঠে নিজের অস্তিত্বের জানান দিয়ে দিল অংশ তার। সন্তানের প্রথম আলিঙ্গনে আপ্লুত হয় সর্বদা গুরুগম্ভীর কীর্তিকের অধর কামড়ে চমৎকার হাসল। ভাগ্যিস সেই হাসির ঝিলিক অরু দেখতে পায়নি। দেখলে হয়তো আরো হাজারবার অসভ্য লোকটার প্রেমে পড়ার যথা উপযুক্ত কারণ তৈরি হতো। কীর্তিক আস্তে আস্তে অরুর দিকে ঝুঁকল, অতঃপর মাথাটা আলগোছে দাবিয়ে দিল গোলাকার পেটের উপর। নরম চামড়ার আবরণকে উপেক্ষা করে স্পর্শ করলো তার অভূমিষ্ঠ অংশকে। তৃপ্তির শিয়রে পৌঁছে হিসিয়ে বলল, মাম্মাকে কেন এত জ্বালাতন করছো প্রিন্সেস? তোমার মাম্মা অনেক ছোট, সারাদিন তোমাকে সামলে সে ক্লান্ত, এখন একটু ঘুমাতে দাও। কীর্তিকের কথা বলতেই ফের নড়ে চড়ে উঠল অস্তিত্ব তার। যা দেখা মাত্র কীর্তিক একটুখানি মুখ গম্ভীর করল, বলল, হোয়াট আর ইউ, ইউ সাচ আর নটি ওয়ান, ডু ইউ ওয়ান্ট টু বি মিট পাপা সুন? ওপাশের ক্ষুদ্র পানে যেন সাড়া দিচ্ছে, তেমন করেই এলোমেলো ভঙ্গিতে নড়ে চড়ে উঠছেছে। নিগুড় দৃষ্টে সেই নড়াচড়া পর্যবেক্ষণ করল কীর্তিক। অরুর পেটে আলতো করে চুমু খেয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, আর মাত্র কয়েকটা দিন, দেন পাপা উইল হোল্ড ইউ ইন হিজ আর্ম। আর ইউ এক্সাইটেড প্রিন্সেস? এরকম ঠিক কতক্ষণ ধরে বাবা সন্তানের অন্তঃস্থলের আলাপন হলো তা বলা মুশকিল। সেই সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়েছিল অরু। কীর্তিকের ভার্সিটির কিছু ডকুমেন্টস নিয়ে নাড়াচাড়া করে ঘুমাতে গিয়েছে মাঝরাতে, কিন্তু বিপত্তি ঘটেছে একটু বাদেই। কীর্তিকের চোখ দুটো লেগে আসতেই সে আজকেও টের পেল অরুর মৃদু কন্দন। আজ কান্নার আওয়াজটা ভীষণ করুণ শোনালো, যেন কোনো কিছু হারানোর তাড়নায় কুণ্ঠিত হয়ে আছে রমণী। কীর্তিক ঘাবড়ালো না প্রথমে, তার ঢঙ্গি বউ নতুন কোনো ঢং শুরু করেছে ভেবে তন্দালু গলায় শুধালো, বেবি আর ইউ ওকে? তোমার ফেভারেট কেক মিনি ফ্রিজে আছে, চেক করো। ওরও কিছুই বলল না, কান্নার তোরে কণ্ঠলারি বুঝে আসছে তার। মেয়েটার প্রতিউত্তর না পেয়ে কীর্তিক আবারও বলে, আই এম টায়ার্ড হার্টবিট, একটু ঘুমাতে দে। কথা শেষ হয়নি, তোর মধ্যে আকস্মিক চিৎকার দিয়ে উঠল অরু। তন্দ্রাচ্ছন্ন কীর্তিকের কানে বাজলো, এটা কি হলো? কি করে হলো? অরুর চিৎকার শুনে ধরফরিয়ে উঠে বসল কীর্তিক। দেখল অরুর জামা কাপড় থেকে শুরু করে পুরো বিছানা জুড়ে থই থই করছে মাতৃত্বের স্বচ্ছ তরল। অরু তার মধ্যিখানে বসে বাড়ন্ত পেটটাকে চেপে ধরে শ্বাস ফেলছে জোরে জোরে। কীর্তিকের দম বন্ধ হয়ে এলো, সে শ্বাসরুদ্ধে আওড়ালো, ডেলিভারির এখনো 15 দিন বাকি, এত তাড়াতাড়ি ওয়াটার কিভাবে ব্রেক হলো? ও মাই গড! অরুর ঠোঁট শুকিয়ে কাটছে, আবারও চোখ খিচে আর্তনাদ করে উঠতেই মোহভঙ্গ হলো কীর্তিকের। জলদি এগিয়ে গিয়ে অরুর মুখটাকে দুহাতে তুলতেই নিশ্চিত হলো বিগলিত কণ্ঠস্বর, কোথায় কষ্ট হচ্ছে বেবি, কোথায়? অরু কিছু বলছে না, অধর কামড়ে উগরে দিচ্ছে একের পর এক দীর্ঘশ্বাস।
কীর্তিক যেন উন্মাদ হয়ে পড়েছে, দিগ্ভ্রান্তের মতোই চেঁচিয়ে উঠল সে। সে সামথিং অরু, আমার দম আটকে আসছে, কথা বল এক্ষুনি। অরু হাঁপাতে হাঁপাতে বলল, আমি মরে যাচ্ছি জায়ান, আমি মরে যাচ্ছি, কিছু করুন, এক্ষুনি কিছু করুন। বাইরে ঝোড়ো হাওয়ার তাণ্ডব যেন কীর্তিকের প্রতিটা নিউরনে নিউরনে বয়ে গেল। তার অরু কষ্ট পাচ্ছে, কেমন কষ্ট কীর্তিকের জানা নেই, কিন্তু অরুর অস্থির ঘামাত্ম মুখটা দেখে বুকের ভেতরটা যে দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, সেই ব্যথা ঠিকই টের পাচ্ছে কীর্তিক। অগত্যা কি ভেবে যেন অরুর শুষ্ক উষ্ঠডয় নিজের মুখের মধ্যে নিয়ে পুড়ে নিল সে। বড় যত্ন করে ভালোবাসার মিষ্টতায় সিক্ত করে দিতে দিতে চুলের মধ্যে আঙ্গুল ডোবালো। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে গম্ভীর স্বরে আশ্বস্ত করে বলতে লাগলো, আমি আছি তো, একটু সামান্য একটু ধৈর্য ধরো। তুই কষ্ট পেলে আমার খুব ব্যথা করে অরু, এখানে ব্যথা করে। নিজের বুকের বাম পাশে আঙ্গুল দাবালো কীর্তিক, টলমলে চোখে তাকালো অরুর। পরপরই কীর্তিকের বিমর্ষ মুখটা দেখে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর পারছি না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। তৎক্ষণাৎ টান মেরে ওকে বুকে চেপে ধরল কীর্তিক। ধ্বনিত হলো তার গিরোর রাশভারী কণ্ঠস্বর, কিচ্ছু হবে না, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর। প্রতি মুহূর্তের অরুর অবস্থার অবনতি লক্ষ্য করে কীর্তিক সর্বপ্রথম কল করল প্রত্যয়কে। মাঝরাত তার উপর তুমুল জলোচ্ছ্বাস, ফোন তোলাটা ধৈর্যের ব্যাপার। কীর্তিক ধৈর্য ধরতে পারল না, কল দিতে লাগলো এক নাগাড়ে বিরতিহীনভাবে। একটু বাদে ফোন রিসিভ করলো প্রত্যয়। ওপাশ থেকে কিছু বলার আগে কীর্তিক রুদ্ধশ্বাসে বলে উঠল, কোথায় তুমি? আমার বাড়িতে চলে এসো কুইক। কিন্তু ভাই, আমি তো। প্রত্যয়কে কথা বলার সুযোগ না দিয়ে ফের ধ্বনিত হলো কীর্তিকের রুষ্ট আওয়াজ, কোনো কিন্তু নেই, অরু ইজ পেন, সম্ভবত ডেলিভারি পেন উঠেছে অরুর। অরুর প্রত্যয় হকচকালো অস্থির স্বরে বলল, ভাই, আমি তো ব্যাংককে। গতকাল রাতের ফ্লাইটে আজমেরি ম্যাম না মানে শাশুড়ি ম্যামের সাথে বিজনেস ডিলে এসেছি, আপনার এজেন্ট হয়ে এসেছি। ফাক অফ। প্রত্যয়ের কথা শেষ হওয়ার আগেই কল কেটে দিল কীর্তিক। পরপরে তাড়াহুড়ায় হাতে ডায়াল করলো অর্ণবের নাম্বারে। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় কল তুলল অর্ণব। এপাশ থেকে কীর্তিক কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে সে হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, নীলিমার পেন উঠেছে, আমরা সবাই হসপিটালে আছি, তুই জলদি চলে আয়। এক নাগারে কথাগুলো শেষ করে সঙ্গে সঙ্গে কল কাটল অর্ণব। এদিকে পরিস্থিতির জটিলতায় এক হাতে চুল টেনে মাথা নোয়ালো কীর্তিক। বিরক্তি, হতাশা আর অস্থিরতার চরম শিয়রে পৌঁছে আওড়ালো, শিট শিট শিট। পরক্ষণে কিছু একটা ভাবতে গিয়ে তার কর্ণকুহর ভেদ করল অরুর তীব্র আর্তনাদ। প্রচণ্ড ব্যথায় ক্ষণে ক্ষণে ছটফট করছে মেয়েটা। অরুর এক ফোঁটা চিৎকার যেন এক একটা ধারালো ছুরির ফলা। তেমন করে আহত হচ্ছে জায়ান কীর্তিকের অন্তঃকরণ। সে প্রলম্বিত শ্বাস ফেলল, তারপর বিনা বাক্যে এক হাতে টান মেরে কোলে তুলে নিল অরুকে। বাইরের ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস সবকিছুকে অপেক্ষা করে নিয়ে বসলো গাড়িতে। অরু তখনও ব্যথায় দিশেহারা। মেয়েটার প্রতিটি হৃদয় বিদারক চিৎকার তালে তালে বিকট আওয়াজ তুলে গর্জে ওঠে, দ্বিখণ্ডিত হচ্ছে আমানিশার আকাশ। কাছে কোথাও বাজ পড়ল মনে হয়। দমকা হাওয়ার ঝাপসা চারিপাশ, তার মাঝেই গাড়ি স্টার্ট দিল কীর্তিক। অরুকে দিশাহীন হয়ে সে ভুলে গেল যে তার পায়ে জুতা নেই। একজোড়া স্লিপার পরে দিগ্ভ্রান্তের মতো ড্রাইভ করতে লাগলো সে। ওর পাশের সিটে বসে কাতরাচ্ছিল। কীর্তিক ওর মাথাটা টেনে নিজের প্রশস্ত কাঁধে ঠেকালো, শান্ত নরম ধীর গলায় বলতে লাগলো, অরুণ, হার্টবিট, তুই কি জানিস যে 1 সপ্তাহ আমি তোর কাছ থেকে দূরে ছিলাম? সেই প্রতিটা দিন আমি তোকে দেখতাম। অরু কান্নাকাটি থামিয়ে একটু স্থির হওয়ার প্রয়াস চালালো। কীর্তিক একইভাবে বলতে লাগলো, সেই শুরু থেকে তোকে আমি দেখে আসছি। প্রথম দেখলাম এক ঘোর আচ্ছন্ন রাতে, জ্বরে কাঁপতে কাঁপতে অনুভব করলাম একটা নরম ছোট্ট শরীর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আমার বুকে। তার দেহের উষ্ণতায় আমি জ্বরের মাঝেও দরদর করে ঘামছিলাম। কি একটা ভেবে তাকে আরও কাছে নিলাম, একদম ঘুমের মাঝে মিশিয়ে ধরলাম। তুলোর মতো নরম আর কমনীয় একটা দেহ, অথচ মুহূর্তেই সব কিছু ছাপিয়ে গেল তার লম্বা চুলের মাদকীয় সুঘ্রাণ, তার কোমল চেহারার জ্যোৎস্না ভেজা মাধুর্য। আমি মুগ্ধ হই না সহজে, কিন্তু সেদিন কি জানি কি হলো, কলের পুতুলের মতোই আমি সারা রাত চেয়ে থাকলাম।
সময় যত যেতে লাগলো ধীরে ধীরে টের পেলাম কিছু একটা বিগ ঠিক করছে বুকের ভেতর। আমি আবিষ্কার করলাম এটা আমার হৃদস্পন্দন, যা অনুভব করার জন্য আমার এই ছোট্ট শরীরের মানুষটাকে প্রয়োজন। প্রয়োজন বলে ভুল হবে, তার চেয়ে অধিক কিছু হতে পারে। আসক্তি। সেই থেকে তুই আমার হার্টবিট। একটু থেমে স্টিয়ারিং ঘুরিয়ে মহাসড়কের দিকে ইউটার্ন নিল কীর্তিক। ওরও ঠোঁট কামড়ে শ্বাস ফেলছে। এত ব্যথার মাঝেও কীর্তিকের কথাগুলো তাকে অধরা এক প্রশান্তি ভুবনে টেনে নিচ্ছে। সড়কের মাঝে দৃষ্টি আবদ্ধ রেখে আবারও বলতে আরম্ভ করলো কীর্তিক। সেবার এক সপ্তাহ প্রতিটা সন্ধ্যায় আমি বাইক নিয়ে গেটের নিচে দাঁড়িয়ে থাকতাম, যতক্ষণ না তোর রুমের লাইট অফ হতো ততক্ষণ দেখে যেতাম। মাঝে মধ্যে তুই জানালায় এসে দাঁড়াতিস, কিন্তু বাইক রাইড ছেড়ে দিয়েছি বলে হয়তো আমাকে খেয়াল করিসনি। অরু, তুই কি জানিস আমি শুধু তোর জন্যই বেকিং শিখেছি। থার্ড টাইম সেমিস্টারের পর থেকে তুই শুধু কেক খাওয়ার বায়না ধরিস, তাই আমি এক সপ্তাহ ভার্সিটি গ্যাপ দিয়ে ব্রেকিং ক্লাসে গিয়েছি। আই নো আই অ্যাম নট আ পারফেক্ট ওয়ান, বাট আই অ্যাম টায়ার্ড টাইড বেবি। আমি নিজের ফিলিংসগুলো কখনো সেভাবে প্রকাশ করতে পারি না। আমার দ্বারা বোধহয় কষ্টটাই বেশি পেয়েছিস তুই, কিন্তু আজ বলতে ইচ্ছে হলো খুব। অরু, আই লাভ ইউ। আই এম ম্যাডলি লাভ উইথ ইউ। আজ কাল কিংবা আগামী দিন নয়, চিরন্তন মৃত্যুর পরেও যদি জীবন বলে কিছু থাকে, আমি সেখানেও তোকে চাই। শুধু তোকে, নো ওয়ান এলস। কীর্তিকের কথা শেষ হতে না হতেই গলা ছিঁড়ে আবারও চিৎকার দিয়ে উঠল অরু। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। নীলিমাকে ডেলিভারি রুমে পৌঁছে নিশ্চিন্তিত মুখে নিয়ে আউটডোরে বসেছিল ওরা তিনজন। গভীর রাত হওয়ার দরুন শুনশান নীরবতায় ছেয়ে আসে হসপিটালের বিস্তৃত করিডর। সায়রের চেহারার ভর করেছে নীরব এক আতঙ্ক। অর্ণব পাশেই একটা চেয়ারে বসে দাঁত দিয়ে নখ কাটছিল। ঠিক তখনই পাশ থেকে এলিসা বলে ওঠে, ওদিকে দেখ। এলিসার কণ্ঠে বিস্ময়ের আভাস পেয়ে অর্ণব আর সায়র তড়াক করে চাইল সম্মুখে। দেখল অবচেতন অরুকে বাহুতে আগলে নির্জীব পুলকিতার মতো দাঁড়িয়ে আছে স্বয়ং কীর্তিক। বৃষ্টির তোড়ে কাকভেজা হয়ে আছে তার সমগ্র শরীর। নির্ঘুম দুচোখে স্পষ্ট আতঙ্ক। ওদের তিনজনকে কারোরই কিছু বলে দিতেও হলো না। একবার মুখ চাওয়াচাই করে আতর্কিত ছুট লাগালো তিনজন। ততক্ষণে কীর্তিক হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়েছে। তিন বন্ধুর উদ্বিগ্নতায় অযাচিত এক স্বস্তি ভোরের আলোর মতো ঘিরে ধরেছে তাকে। তবুও আত্মাটা যেন নিজের মাঝে নেই। জীবনে প্রথমবার ভীষণ ভয় হচ্ছে কীর্তিকের অরুকে হারানোর ভয়। টিকটিক করে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছেছে ঠিক 4:45-এ। মাঝরাতে কোল আলো করে জন্ম নিয়েছে নীলিমা আর সায়রের প্রথম পুত্র নিনিত। অথচ বাবা হওয়ার খুশি মোটেও ছুঁতে পারেনি সায়রকে। কি করে ছোবে চোখের সামনে তার শক্তপোক্ত গম্ভীর আচরণের হিমালয়ের মতো অটল বন্ধুটা করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে হাতের পৃষ্ঠে নাক ঘষে যাচ্ছে এক নাগাড়ে। ছলো ছলো কাতর চোখ দুটো নিষ্প্রভ হয়ে আটকে আছে ডেলিভারি রুমের দরজায়। ডাক্তার বলেছে বেবি ব্রিজ পজিশনে আছে। এমতো অবস্থায় নর্মাল ডেলিভারি খুবই কষ্টসাধ্য। তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করবে, কোনোভাবেই সম্ভব না হলে সি সেকশন। অথচ সেই থেকে চেষ্টা চলছে, কোনো খবর নেই। ওদিকে অরুর প্রত্যেকটা চিৎকার, প্রত্যেকটা আহাজারিতে শেষ হয়ে যাচ্ছে কীর্তিক। এরকমটা চলতে থাকলে খুব সম্ভবত মরে যাবে ও। কীর্তিকের চোখ জ্বলছে ভীষণ। অনভ্যাসবশত কান্নাটাকে ওর জ্বলুনি মনে হচ্ছে। বারবার শুধু তর্জনী দিয়ে পরিষ্কার করছে চোখের কোটর। কীর্তিকের বেগতিক অবস্থা লক্ষ্য করে ওর নিকট এগিয়ে এলো এলিসা। কাঁধে আলতো হাত ছুঁয়ে বলল, চল ওদিকে একটু বসবি। না, আমি ঠিক আছি। ধীর কণ্ঠে মানা করে দিল কীর্তিক। এলিসা ফের বলল, না তুই ঠিক নেই, তোর নোজ ব্লিডিং হচ্ছে। এতক্ষণে নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে দু হাতে মুখ ঢাকলো কীর্তিক। ভগ্নস্বরে বলে উঠল, ওদেরকে বল সি সেকশন করাতে প্লিজ এলি। ওরু সহ্য করতে পারছে না। আমার উরু অনেক ছোট। এত কষ্ট সহ্য করতে গিয়ে ওর নিশ্চয়ই খুব ব্যথা লাগছে। আচ্ছা, কতটা ব্যথা? একটা হাড় ভাঙার মতো? মলিন হেসে না সূচক মাথা নাড়ালো এলিসা। তপ্ত শ্বাস ছেড়ে জবাব দিল, আরও বেশি। এলিসার কথাটুকু শ্রবণেন্দ্রিয় ভেদ করতে ঝট করে উঠে দাঁড়ালো কীর্তিক। বলল, আমি ভেতরে যাব।
পশ্চাৎ দেশে ডেলিভারির সময় স্বামীকে অ্যালাউ করা হয়। সহসা কীর্তিককেও স্যানিটাইজেশন করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। ভেতরে ঢুকতেই কীর্তিককে দেখতে পেয়ে হাত পা ছুঁড়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল অরু। আমি আর পারছি না, জায়ান, আমি আর পারছি না। তুমি কিছু করো, তুমি আমার সুপারম্যান, তাই না? তুমি তো সব পারো। তাহলে আমাকে এত কেন কষ্ট দিচ্ছ? কিছু করো জায়ান, আমি আর পারছি না। হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে আমার। হৃদয় বোধহয় অরুর পাশাপাশি কীর্তিকেরও ছিঁড়ে গেল। সে অরুর মুখের কাছে মুখ নিয়ে উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, আই নো, আই নো, আই নো, আই নো বেবি, আই নো। অরু আবারও চিৎকার দিয়ে উঠতেই ডক্টর উপরের চড়া হলো কীর্তিক। নর্মাল ডেলিভারির প্রয়োজন নেই। আমার ওয়াইফকে সি সেকশন করুন এক্ষুনি। বাট মিস্টার জায়ান ডক্টরকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে কাট কাট শব্দে জানালো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, দ্য রিস্ক ইজ মাইন। সহসা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে স্টাফদের তৎক্ষণাৎ ওটি রেডি করতে বলল ডাক্তার। একজন বাইরে গিয়ে অর্ডব এলিসার সায়রের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, এখানে এ পজিটিভ ব্লাড ডোনেট করার মতো কেউ আছেন? সায়র হাত তুলল। সঙ্গে সঙ্গে নার্স জানালো, প্লিজ কাম উইথ মি। অরুকে নিয়ে যাওয়া হলো ধীর পায়ে। সময় নিয়ে ডেলিভারি রুমের থেকে বেরিয়ে এলো কীর্তিক। কীর্তিক বেরোতেই ওর নিকট ছুটে এগিয়ে এলো অর্ণব আর এলিসা। অর্ণব কীর্তিকের কাঁধে ভরসার হাত লাগলো। এলিসা মায়ের মতো কোমল হাতে টিস্যু দিয়ে ওর নাকের রক্ত মুছল। ততোধিক নরম গলায় বলল, কিছু হবে না। উপরওয়ালার উপর ভরসা রাখ জেকে। গড ক্যান চেঞ্জ এভরিথিং। এলিসার শেষ কথাটা একদম ছক্কা লাগার মতো কীর্তিকের মস্তিষ্কে গিয়ে লাগলো। তার অথই সমুদ্রে হাবুডুবু খাওয়া অন্তরটা এতক্ষণে যেন শুকনো বালুচরে খোঁজ পেয়েছে একটুখানি। অগত্যা কোনরূপ বাক্য আলাপ না করে নিরুদ্দেশ চলতে শুরু করলো কীর্তিকের পা দুটো। পেছন থেকে অর্ণব শুধালো, আরে কোথায় যাচ্ছিস এই সময়ে? গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সবকিছু ম্যানেজ করিস অর্ণব। কীর্তিকের বলিষ্ঠ দেহটা অদৃশ্যের আড়াল হতে না হতেই কপাল ঘোচালো অর্ণব। মাথা চুলকে আনমনে বিড়বিড়ালো, অরুর থেকে ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? ১০০ গতিতে ড্রাইভ করে ২ মাইল দুয়েক রাস্তা নিমিষেই চলে এসেছে কীর্তিক। বৃষ্টি শেষে আর্দ্র হিমেল হাওয়ায় শীত শীত একটা আরাম ছড়াচ্ছে চারিদিকে। ভোরের আলো এখনো ফোটেনি। সারা রাতের বর্ষণে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে প্রান্তর। মসজিদ প্রাঙ্গণে আসতে না আসতেই তেলাওয়াত আর জিকিরের আওয়াজ অদ্ভুতপূর্ব এক প্রশান্তিতে স্বতঃস্ফূর্ত হয়ে উঠল হৃদয়টা। সারা রাত ধরে অস্থির হয়ে থাকা নির্ঘুম মস্তিষ্কটাও যেন খুঁজে পেল শিথিলতা। কীর্তিক সময় নষ্ট না করল না। তড়িৎ হাতে টুপিটা মাথায় দিয়ে সোজা ঢুকে গেল মসজিদে। আজ বহুদিন বাদে অনেকটা সময় নিয়ে ফজরের নামাজ আদায় করলো। তারপর বসে পড়ল মোনাজাতে। স্রষ্টার দরবারে ২ হাত তুলে নগণ্য এক গোলামের মতো করেই চাইল, ইয়া রব, তুমি তো অন্তর্যামী। তুমি জানো এই হাত দুটো পবিত্র নয়। আত্মাটাও হয়তো কলুষিত হয়ে গেছে বহু আগেই। আমি এক পাপী বান্দা, তবুও তুমি আমায় এক জীবনে এত বেশি দিয়েছ যে কখনো তোমার দরবারে হাত তোলার কথা মনেই পড়েনি আমার। কিন্তু সেই পাপতি বিলাসী জীবন এক নিমেষেই ফিকে হয়ে গেল। আমি জায়ান কীর্তিক চৌধুরীর পদচ্যস্ত হয়ে পড়লাম শুধুমাত্র আমার অরুর অসুস্থতায়। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ, দৃষ্টিতে আঙ্গুল দিয়ে বুঝিয়েছ সব থেকেও মানুষ কতটা অসহায় হয়। যে যতই ঊর্ধ্বে যাক সেই তোমার পদতলেই ফিরে আসতে হয়। ইয়া আল্লাহ, দুনিয়ার কারোর কাছে কখনো আমি অরুকে চাইনি। জীবনের প্রত্যেকটা পর্যায়ে সবার থেকে ছিনিয়ে নিয়েছি ওকে, কিন্তু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সাধ্য আমার নেই। তাই হাত পেতে চাইছি, ইয়া আল্লাহ, আমার অরুকে দাও, ওর কষ্ট কমিয়ে দাও। আমার অভূমিষ্ঠ সন্তানকে তুমি রক্ষা করো, তাকে সুন্দরভাবে দুনিয়ার আলো দেখার সুযোগ করে দাও। তার অভূতপূর্ব আগমনে আমার চক্ষু শীতল করে দাও। রবের নিকট আত্মসমর্পিত অন্তর সর্বদা কোমল হয়। কীর্তিকের পাথুরে হৃদয় আজ বর্ষণে মুখর। সেই বর্ষণ হৃদয়ের গোপনীয়তা লঙ্ঘন করে চোখের কোল জল জমানো আজ ২-১ ফোঁটা টুপটাপ করে গড়িয়ে পড়ল অতর্কিতে। পূর্ব আকাশে জাফরানি রং ধরেছে। ভোরের আলো ফুটল বোধহয়। কীর্তিক মোনাজাতের ইতি টানল। তুলে রাখা করতল দুটো দিয়ে মুখ মুছবে তার আগেই ভাইব্রেট আওয়াজ তুলে বেজে উঠল তার মুঠোফোন।
কীর্তিক মোনাজাত সম্পূর্ণ করে তড়িৎ হাতে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কিছু বলার আগেই ধ্বনিত হলো, হ্যালো। সায়রের বিরক্তিভরা কণ্ঠস্বর। কোথায় গিয়ে বসে আছিস তুই, কি চাই? কীর্তিকের গম্ভীর আওয়াজ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল সায়র। কি চাই মানে? আমাকে তোর ভিখারি মনে হয়? আমার নেটওয়ার্ক সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? এই এক ডায়লগ আর কত দিবি? নিরুদ্বেগ স্বরে কথাটা বলল কীর্তিক। সায়র কটমট করে জবাব দিল, শালা, তোর মেয়ে তো তোর মতোই হিটলার। যেই শুনেছে আমি আগে আগে বাবা হব, অমনি এক লাফে 15 দিন আগে ফুটে গেল। কি আশ্চর্য! এই মেয়ের শরীরে যে তোর ডিএনএ, তাতে কোনো সন্দেহ নেই যে কে। বাপ মেয়ে দুটোই অধৈর্য। এই সত্যি করে বলতো যে কে? তোর বাবা মেয়েতে মিলে আমার আর আমার ছেলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছিস, তাই না? সায়র, সিরিয়াস মোমেন্টে ফাজলামো করবি না। কীর্তিকে নীরব হুমকি থোড়াই কেয়ার করলো না সায়র। উল্টো শুরু হলো তার কথার ঝড়। আমারটা ফাজলামো। তুই আর তোর মেয়ে মিলে যেটা করেছিস সেটা কি? 15 দিন আগে ফুটলো তো ফুটলো, ফুটেই হাসপাতাল মাথায় তুলেছে। কই, আমার ছেলের কান্নাকাটি শুনতে পাচ্ছিস একটুও? শোন জেকে, তুই আর তোর মেয়ে যতই ষড়যন্ত্র করিস না কেন, এখন আর লাভ নেই, বুঝেছিস? আমার ছেলে ঠিক আমাকে জিতিয়ে দিয়েছে। বাবা, আমি একদিন আগেই হয়েছি। শেষ কথাটা বেশ গর্ব নিয়ে বলল সায়র। তার মধ্যেই পাশ থেকে ভেসে এলো এলিসার খোশমেজাজি কণ্ঠস্বর। কি শুরু করলি তোরা আবার? দে আমার কাছে দে। এলিসা কল তুলতে উদ্বিগ্ন হয়ে উঠল কীর্তিক। থমথমে গলায় জানতে চাইল, এলি, অরু? কীর্তিক বাক্য সম্পূর্ণ করার আগে এলিসা জানায়, অরু ভালো আছে জেকে। এই তো কিছুক্ষণ আগে কেভিনে শিফট করা হয়েছে। কিন্তু কিন্তু কি? প্রবল আশঙ্কায় ধরফরিয়ে উঠল কীর্তিক। এলিসা বলল, তোর মেয়েটা খুব কান্নাকাটি করছে। ওরও এখনও ফিডিং করানোর মতো স্টেবল নয়। ডক্টর বলেছে ফর্মুলা দিতে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। কথা শেষ করে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল কীর্তিক। অতঃপর এক বুক স্বস্তি আর অনেকটা প্রশস্তি নিয়ে পথ ধরল হসপিটালের। হসপিটালে ফিরে প্রথমেই অরুর কাছে গেল কীর্তিক। হসপিটালে ফিনাইল আর স্যাবনলের ঝাঁঝালো গন্ধটা অরুর বরাবরই অপছন্দের। অথচ আজ হাতে ক্যানুলা সমেত নিথর হয়ে পেশেন্ট বেডে শুয়ে আছে মেয়েটা। ক্লান্ত রক্তশূন্য ফ্যাকাশে মুখটাতে অদ্ভুত এক প্রাপ্তির ঝিলিক। দীপ্ত চেহারা নিয়ে চেয়ে আছে আগন্তুক কীর্তিকের পানে। কীর্তিক ধীরে ধীরে এগিয়ে এলো। পায়ে তার এখনো রাতের স্লিপার, শরীরে মলিন সোয়েট শার্ট আর সাদা রঙের ব্যাগি ডেনিম। একঝাঁক এলোমেলো চুল এসে ঢেকে রেখেছে তার উজ্জ্বল লাভ ললাটে দেশ। বাগি অ্যাটিটিউড ফিটে আউটফিটে বরাবরই চমৎকার লাগে মানুষটাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। কীর্তিক অরু শিওরে গিয়ে দাঁড়ালো। তার গিবা বাকিয়ে একটু ঝুঁকে পোগারও এক চুমু খেলো অরুর কপালে। আদর মেশানো কণ্ঠে বলল, খুব কষ্ট হয়েছে তাই না? খুব ব্যথা লেগেছে। আই এম সরি বেবি, আর কখনো তোকে বাচ্চা দেব না। কীর্তিকের কথা শুনে মিশ্র অনুভূতির তোরে মুখে হাসি, চোখে জল চলে এলো অরুর। অস্ফুষ্ট স্বরে আওড়ালো, আমি ঠিক আছি। কীর্তিক আবারও চুমু খেলো ওর পুরন্ত কপালে। অনুশোচনায় পুড়ে যাচ্ছে তার অন্তরটা। বলল, তোর কিছু হয়ে গেলে আমার উপরওয়ালার উপর খুব অভিমান হতো অরু। অরু মৃদু হেসে জবাব দিল, আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আই নো বেবি, তোর কষ্ট হয় এমন কোনো কাজ আমি কখনো করব না, কখনোই না। অরু হাসলো। অতঃপর রিনরিনিয়ে গলায় শুধালো, আপনার মেয়েকে দেখেছেন? এখনো না। কীর্তিকের বলতে বাকি এর মধ্যেই এলিসা এসে তোয়ালে মোড়ানো একটা ছোট্ট নরম অস্তিত্ব তুলে দিল তার বাহুতে। বিগলিত হেসে বলল, তোর নারী বিদ্বেষী জীবনে নতুন নারী অতিথি। খুশি হসনি? ভোঁতা একটা ব্যথাতুর অনুভূতিতে ভার হয়ে এলো কীর্তিকের বুক। কীর্তিক বুঝতে পারছে না কেন এই ব্যথা, কিসেরই বা যাতনা। কেবল ছলো নয়নে নিজের অংশের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল, খুবই। অরু খেয়াল করলো কীর্তিকের দু হাত তিরতির করে কাঁপছে। ওকে একটু স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ ঘুরিয়ে শুধালো, ওর এখনো নাম রাখা হয়নি, কিছু ভেবেছেন? কীর্তিকের কণ্ঠস্বর জমে আছে। একটু সময় নিয়ে প্রবলিত শ্বাস ফেলে জবাব দিল, ওকে দেখে আমার হৃদয়টা ব্যথা করছে অরু। ভেতরটা কেমন গলে যাচ্ছে। ওর দিকে তাকালেই বারবার চোখের সামনে ভেসে উঠছে অপ্রত্যাশিত একটা চেহারা। অরু আস্তে করে শুধালো, কে? আমার মা, কিয়ারা রুজিয়ারিও। কথাটা বলতে গিয়েও কীর্তিক যেন হোঁচট খেলো এক দফা। এমন অপ্রত্যাশিত রমণীর ছায়া তার মেয়ের চেহারায় কি করে এলো?
পাশ থেকে এলিসা বলল, মেয়ে তাহলে তার গ্র্যানির মতো দেখতে হয়েছে। ওপাশ থেকে গলা উঁচিয়ে সায়ের বলে উঠল, এই, তোর মাও ব্রিটিশ ছিল তাই না রে? এলিসা ওর পানে চোখ রাঙিয়ে চাইল। সায়র নাক শিকে তুলে কটমুটিয়ে স্বাগতিক করে আওড়ালো, বাপ মেয়ে দুটোই ব্রিটিশের বংশধর, হিটলার তো হবেই। কীর্তিক গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছিল মেয়ের দিকে। তক্ষুনি আবারও একই প্রশ্ন করলো অরু, ওর নাম রাখবেন না? তৎক্ষণাৎ প্রত্যুত্তর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে, কিয়ারা। আই থিঙ্ক দিস নেম ইজ পারফেক্ট ফর হার। অরু বিগলিত হেসে বাকিটুকু পূরণ করলো, কিয়ারা জায়ান চৌধুরী। ইয়েস বেবি, থ্যাঙ্কস ফর দ্য গিফট, থ্যাঙ্কস আ লট। কীর্তিকের কণ্ঠস্বর আবারও ধীর হয়ে আসে। এত আনন্দ, এত স্বস্তির মাঝেও অরুর একটু মন খারাপ। মুখটা মলিন করে জানায়, আমার ডোরার কথা খুব মনে পড়ছে, আর আপার কথাও। কীর্তিক তৃতীয়বারের মতো অরুর কপালে চুমু আঁকলো, আশ্বস্ত করে জানালো, প্রত্যয়কে বলেছি খুব শীঘ্রই ওদের নিয়ে আসছে। ইভেন অনু হ্যাজ আ সারপ্রাইজ ফর ইউ। সত্যি? বিস্ময়ে চোখ দুটো জল করে উঠল অরুর। কীর্তিক হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, সত্যি। হসপিটালের তৃতীয় দিন আজ। সকালের মৃদু আলো দুরন্ত শিশুর মতো সুরসুরি খাচ্ছে পায়ের কাছে। মেঘমুক্ত আকাশে ফেরারি পাখির ঝাঁক, প্রশান্ত মহাসাগরীয় ঈষদুষ্ণ দমকা হাওয়া সদ্য কিশোরীর ন্যায় দোল খাচ্ছে প্রকৃতি। কেভিনের বারান্দায় এপান্তে বসে কিয়ারাকে ফিডার খাওয়াচ্ছিল কীর্তিক। তন্মধ্যে ভিতরে এলো সায়র। বুকের সাথে লেপ্টে আছে ছোট্ট নিতিন বাবু। ছেলের হাত পা ছোড়ার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে ভবিষ্যতে বাবাকে ওভারটেক করবে। সায়র এগিয়ে গিয়ে কীর্তিকের মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তার কৌতুক মুখের দিকে চেয়ে কপাল ঘোচালো কীর্তিক। গমগমে আওয়াজে বলল, কি সমস্যা? এখানে কি সার্কাস হচ্ছে? সায়র দাঁত কেলিয়ে হেসে বলল, সার্কাস হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছে। কীর্তিক ভুরুকুচকে প্রশ্নবিদ্ধ নয়নে চাইল। সায়র আবারও কৌতুক স্বরে বলল, হেরে গিয়ে কেমন অনুভব হচ্ছে মিস্টার জে কে? তুই আগে বল, তোর ছেলে এত হাত পা ছুড়ছে কেন? কীর্তিক প্রসঙ্গ পাল্টালে চাইল বোধ হয়। সায়র বুক ফুলিয়ে জবাব দিল, ছেলে আমার বড় হয়ে ক্যারাটে মাস্টার হবে, এখন থেকে প্র্যাকটিস শুরু করেছে তাই। কিন্তু তুই তো আগেই হেরে গিয়েছিস। কীর্তিক কণ্ঠে উষ্মতা ঢেলে বলল, একদিন আগে বাবা হয়েছিস, ও তাকে ফার্স্ট হওয়া বলে না, বলা হয় ড্র। সায়র খুক খুক করে কাশল, উপহাস করে বলল, আঙ্গুর ফল টকই মনে হবে, ব্যাপার না। একদিন আগে হই কিংবা 1 ঘন্টা আগে, বাবা, আমি তোর আগেই হয়েছি। কীর্তিক বিরক্ত হলো। আকস্মাৎ মেজাজটা বিগড়ে গেল তার। দাঁত খিচে বলল, হয়েছিস তো, এখন কি করতে হবে? পুরো হসপিটালে অ্যানাউন্স করে তোকে ট্রফি দিতে হবে? দরকার পড়লে দিবি। সায়র কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টালো। কীর্তিক দাঁতে দাঁত পিষে বলল, আয় কাছে আয়, দিচ্ছি। সায়র গেল না, উল্টো হৈ রই করে মাথায় তুলল হসপিটাল। একটু বাদে ছুটে এলো এলিসা। বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? তোরা বাচ্চা কোলে নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? সায়র কঠিন স্বরে বলল, দেখ না এলি, এই জেকে কত বড় হিটলার। বাবা আমি আগে হয়ে দেখালাম, তবুও মানতে চাইছে না। কীর্তিক থমথমে গলায় জবাব দিল, একদিন আগে বাবা হয়ে দুনিয়া উদ্ধার করে ফেলেছ তুমি। আফটার অল তোকে হারিয়েছি, আমি তো পুরস্কার ডিজার্ভ করি। হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার। ওদের বাকবিতণ্ডতার মাঝেই চেঁচিয়ে উঠল এলিসা, থামবি তোরা? পরপর বাচ্চা দুটোকে নিজের কোলে নিয়ে বলল, একদিন আগে পরে এসেও ওদের ঘাট হয়েছে। তোদের মতো বাবা সিলেক্ট করে ওরা আরো বড় অন্যায় করে ফেলেছে। যত্ত সব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কেয়ারা নিতিন সমেত হনহনিয়ে প্রস্থান করলো এলিসা। এলিসা চলে যেতেই কীর্তিক হাতার আস্তিনে গোটাতে গোটাতে সায়রের দিকে এগোয়। ভুরু কুচকে সদ্য গাম্ভীর্য নিয়ে সায়র জিজ্ঞেস করে, কি রে, এগোচ্ছিস কেন? কীর্তিক আস্তে করে জবাব দেয়, তোকে পুরস্কার দিব। অতঃপর দুম দুম দুম, বেশ কয়েক মাস পরে আজ কীর্তিকের বাড়িতে ছোটখাটো একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। উপলক্ষটা মূলত অনু। আবারও সন্তান সম্ভব হয়েছে মেয়েটা, তাই অরুর আবদারে এই আয়োজন। আর গেট টুগেদার মানে কীর্তিকের বন্ধু মহলের মাত্রা অতিরিক্ত হট্টগোল। আজও তার ব্যতিক্রম নয়। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাগুলোকে উপরতলায় ঘুম পাড়িয়ে সবাই এসে লিভিং রুমে বসেছে আড্ডা দিতে। কীর্তিক বরাবরই একগুঁয়ে, মানুষের সান্নিধ্য তার খুব একটা
পছন্দ নয়। তাই এক কোণে বসে কানে হেডফোন লাগিয়ে টিভি স্ক্রিনে গেম খেলছে সে। অরু আজ কালো শাটিনের শাড়ি পরেছে, সাথে ফুল স্লিভ টকটকে লাল ব্লাউজ। পরিপাটি করা রেশম কোমল লম্বা চুলগুলোকে ছেড়ে দিয়ে কানের পেছনে গুজেছে তরতাজা লাল গোলাপ। গাঢ় স্মোকি আইশেডের সাথে মিল রেখে ঠোঁটে গ্লস লাগিয়েছে সামান্য। হাত ভর্তি কালো চুড়ি, সব মিলিয়ে পুরোদস্তুর বাঙালি রমণী সেজে বিদেশিদের মাঝে ঘুরে বেড়াচ্ছে সে। অরুর সাথে মিলিয়ে কীর্তিক আজ ব্ল্যাক শাটিনের স্যুট জড়িয়েছে গায়ে। লেস ইউজ মোর সেরকম কালো স্যুটে লম্বা চওড়া বলিষ্ঠ দেহখানা জলজল করছে তার। সবাই যখন যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত, তখন কোথা থেকে যেন একটা গিটার হাতে নিয়ে হাজির হলো সায়র। নীলিমা অবাক হয়ে শুধালো, গিটার কোথায় পেলেন? সায়র কারিশমার স্বরে আওড়ালো, ম্যাজিক। পাশ থেকে এলিসা শুধালো, এখন কি তুই আমাদের গান শুনিয়ে কানের মাথা খাবি? অফকোর্স, নির্দ্বিধায় প্রতিউত্তর করলো সায়র। অনু বলল, আচ্ছা গান ধরুন তো। সায়র বিগলিত হেসে জবাব দিল, ধরবো, কিন্তু অরু কোথায়? কথাটা বলতেই কোথা থেকে যেন ধেয়ে এলো কর্কশ গলার হুঙ্কার, সায়রের বাচ্চা। সায়র লাফিয়ে উঠে পেছনে তাকাতেই দেখল কীর্তি কটমটিয়ে তাকিয়ে আছে ওর পানে। তা দেখে অধৈর্য গলায় সায়র বলল, কি সমস্যা তোর জেকে? আমার বউয়ের নাম মুখে নিবি না তুই? সেদিন না রক্ত দিলি, আজ থেকে ও তোর রক্তের বোন, তাই আপু বলে ডাকবি। কে কাকে আপু বলে ডাকবে? এক গ্লাস পানি এনে কীর্তিকের দিকে বাড়িয়ে দিতে দিতে কথাটা বলল অরু। কীর্তিক আর জবাব দেওয়ার সুযোগ পেল না, তার আগেই বাক্য ছুড়ল সায়র, আপু প্লিজ এদিকে আসুন, একটা গান শোনাই। অরু বিশেষ কিছু ভাবল না, ঠোঁট উল্টে গিয়ে বসলো নীলিমার পাশে। ততক্ষণে গিটারের গায়ে এলোমেলো আঙ্গুল চালিয়ে মসৃণ কণ্ঠে সুর ধরেছে সায়র। কোথায় পাবো বল, কোনখানে তুই, কোথায় তোর দেশ, আজ যাবই। পাশ থেকে নীলিমা তেরা চোখে চেয়ে বলল, আমি তো এখানেই, আপনি এবার কাকে খুঁজছেন? সায়র বিরক্ত হয়ে বলল, উফ রাগিনী, দিলে তো তাল কেটে। এটা গানের লাইন, আমি দেবের ফ্যান, তুমি জানো না? ওদের কথার মাঝে গিটার কেড়ে নিল অর্ণব, সুরের ঝংকার তুলে গাইতে আরম্ভ করলো, কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যায় এই আকাশে তোর বাতাসে পাখনা মেলে। দিন শুরু তোর কোথায়, তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে। অর্ণবের গান শুনে হাততালির আওয়াজে মুখর হয়ে উঠল হলরুম। এলিসা এগিয়ে এসে ওর ঠোঁটে চুমু খেয়ে বলল, ইউ আর বেস্ট, ইউ টু। তাদের দুজনের প্রেমালাপের মাঝেই সবাই একটু অন্যমনস্ক হলো। অরু আর নীলিমা কি নিয়ে যেন নারীসুলভ খুচরো আলাপে মেতেছে। তন্মধ্যেই ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। কথার মাঝে কর্ণগূঢ়ে পৌঁছালো মৃদু মন্থর সুরের মূর্ছনা। সুরটা ভীষণ চেনা, সেই সঙ্গে চিরচেনা কণ্ঠস্বর। অরু তড়াক করে পিছন ঘুরল, দেখল তার অসামাজিক অসভ্য বরটা আজ হুট করে গিটারের গায়ে সুর তুলেছে। অরুর পানে নিবিষ্ট চোখে তাকিয়ে গলা ছেড়ে গাইছে, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব গো যতদিন বাঁচবো। হেসো না তুমি জেনে রেখো তবে, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। কীর্তিকের রাশভারী কণ্ঠে গানটা ভীষণ মানিয়েছে। রাগী ভূতটা যে এত সুন্দর গাইতে পারে তাতে অরুর জানাই ছিল না। এজন্য ভার্সিটির মেয়েরা কীর্তিককে মিস্টার পারফেক্ট বলে। সেই তখন থেকে বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে অরু। কীর্তিক গিটার রেখে এগিয়ে এলো। অরুর কানের পেছনে দু হাত রেখে অস্থির স্বরে বলল, অরু চল উপরে যাই। কেন? অরুর কণ্ঠে আড়ষ্টতা। ও বোধহয় বুঝতে পেরেছে কীর্তিকের অস্থিরতার কারণ। কীর্তিক কি বা নোয়ালো। অরুর কানের লতিকায় অধর ঠেকিয়ে হিসহিসালো, তোকে মারাত্মক সুন্দরী লাগছে। এত সুন্দর আমার চোখ নিতে পারছে না, তাই এলোমেলো করব। প্লিজ, এখানে অনেক মানুষ। এদিক ওদিক চোরা চোখে চেয়ে কথাটা বলল অরু। কীর্তিকের মসৃণ কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ল। গম্ভীর হয়ে বলল, তুই কি চাস আমি তোকে কাঁধে তুলে নিয়ে যাই? খবরদার, অসভ্যতা করবে না একদম। এটা সামাজিক অনুষ্ঠান, ফাক ইউর সমাজ। কথাটা বলে অরুকে কাঁধে তুলে সোজা দোতলায় চলে গেল কীর্তিক। বিছানার পাশে ছোট্ট দোলনায় কিয়ারা ঘুমাচ্ছিল। কীর্তিক অরুকে বিছানায় ফেলতে লাফ দিয়ে উঠে বসলো অরু। কুণ্ঠিত স্বরে বলল,
এখানে নয়। আপনি যা অধৈর্য মেয়েটাকে জাগিয়ে ফেলবেন। তাহলে গেস্ট রুমে চলো। পরিধেয় স্যুটটা ফেলে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বাক্য ছুড়ল কীর্তিক। অরু জানালো ওই রুমে নিতিন আর আর্থার ঘুমিয়ে আছে। তাহলে লজ্জায় আরক্ত হয়ে উঠল রমণীর ঢলঢলে পেল্লব চেহারা। জড়ানো গলায় বলল, তাহলে আর কি, নিচে চলুন। কিরকির তৎক্ষণাৎ অরুকে এক হাতে কোলে তুলে নিল। হাস্কি গলায় বলল, নো ওয়ে, আই অলসো হ্যাভ আ জিম রুম বেবি। চমকে উঠল অরু। কীর্তিকের কোল থেকে নামার প্রয়াসে ছটফট শুরু করে দিয়ে বলল, আপনার মাথা ঠিক আছে? বাড়ি ভর্তি মানুষ আর আপনি জিম রুমে? মাথা ঠিক নেই, বিশ্বাস কর, সত্যি মাথা ঠিক নেই। নড়তে থাকা ঠোঁট দুটোতে আঙ্গুল বুলিয়ে মোহবিষ্ট গলায় কথাগুলো আওড়াতে আওড়াতে অরু সমেত জিম রুমের দিকে পার বাড়ালো কীর্তিক। ওদিকে লিভিং রুম থেকে সায়র ওদেরকে ওভাবে জিমের দিকে যেতে দেখে ভুরু কুঁচকাল। অর্ণবের কানের কাছে গিয়ে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, দোস্ত, ওরা হঠাৎ জিমনেশিয়ামের দিকে কেন যাচ্ছে বলতো? অর্ণব অতিথি আলাপনে মগ্ন, সহসা ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি, হয়তো জিম করবে। সায়রের চোখ কপালে উঠে গেল। বেকুব বনে গিয়ে কলের পুতুলের মতো বিড়বিড়ালো, এত রাতে জিম? স্ট্রেঞ্জ। আলো ঝলমলে সুন্দর সকাল। পূর্ব আকাশে পদ্মাসন হয়ে গেড়ে বসেছে সূর্যরাজ। মেঘমুক্ত নীলার্ভ দিগন্ত। ঝিরিঝিরি একটা হিমেল হাওয়া কিশোরীর মতো নৃত্য করছে চেরি ব্লমসের গাছের ডগায়। আর কয়েকটা দিন গ্রীষ্মের তাপ, তারপর ধীরে ধীরে শীত নামবে ধরণী কাঁপিয়ে। বরফ ঠান্ডায় পর্যতস্ত হয়ে পড়বে সজীব সুন্দর প্রকৃতি। আজ ছুটির দিন। সকালবেলা লনের কাছে ব্রেঞ্চিতে বসে মেয়েকে ফিডিং করাচ্ছে কীর্তিক। মাঝে মধ্যে খাওয়ার ভুলে পাপার দিকে চেয়ে আধো আধো করে হেসে উঠছে অংশ তার। সেই নিষ্পাপ হাসির ঢেউয়ে ভেতরে অনুভূতির পাহাড় ভাঙছে কীর্তিকের। ও বোধহয় এত সুন্দর দৃষ্টি আগে কখনো দেখেনি। ওদের থেকে খানিকটা দূরে গা দাবানো সবুজ ঘাসের উপর ডোরাকে কোলে নিয়ে বসে আছে অরু। অন্যান্য দিনগুলোতে ভার্সিটিতে যেতে হয় তাকে। আজ ছুটির দিন, তাই একটু সময় দিচ্ছে ডোরাকে। মাঝে মধ্যে মুগ্ধ চোখে পরখ করছে বাবা মেয়ের কারসাজি। কীর্তিকের পিতৃ সত্তা যে এত গভীর আর এত মায়াময় হবে তা বোধ হয় কখনো কল্পনাও করেনি অরু। কিয়ারা নিঃশব্দে বলতে পারবে তার পাপা বেস্ট। কীর্তিককে দেখতে দেখতে ওরও আনমনে ভাবে এসব। তন্মধ্যে বাজখায় আওয়াজ বেজে ওঠে গেটের কাছে কলিং বেলটা। ফলস্বরূপ অরুর হৃদয় বুদবুদ করতে থাকা আনন্দের ফেনিল জলরাশিতে টান পড়ে আকস্মাক। সে চকিতে ঘাড় ঘোরায়। কোনরূপ মানুষের উপস্থিতি টের না পেয়ে ধীরে ধীরে এগিয়ে যায় সম্মুখে। ফেন্স গেটটা টেনে খুলতেই তার পায়ের কাছে এসে জড়ো হয় টুকটুকে একটা লাল গোলাপের বুকে, সেই সাথে মলাট বাঁধানো উস্কার। আজ অনেকগুলো দিন বাদে আবারও এসব জিনিস দেখতে পেয়ে বিরক্তির বদলে আশ্চর্য হলো অরু। অকারণ একটা আগ্রহ নিয়েই তুলে নিল গোলাপগুলো। তারপর উস্কারের মোড়ক খুলে পড়তে আরম্ভ করলো। প্রিয় অরু, আমি জানি এই বুকেটা তুমি পেয়েছো কারণ জেকে স্যারের চোখে লক্ষ্য করার মতো প্রয়োজনীয় জিনিস বোধহয় তুমি ছাড়া আর কিছুই নেই। তুমি আশেপাশে থাকলে উনি আর কিছুই দেখেন না। চিন্তা করো না, আজ এই বুকেটা আমি জেকে স্যারকে পাঠাইনি। এটা তোমার জন্য অরু। মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে মাতৃত্বের শুভেচ্ছা জানানো কিংবা তোমার কাছে ক্ষমা চাওয়া কোনোটারই মুখ আমার নেই। তাই এই লুকোচুরির প্রক্রিয়া। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে কি না, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত অরু। তোমাদের জ্যোৎস্নার মতো সুখের জীবনে আর কখনো মেঘের ছায়া হব না। তাই সারা জীবনের জন্য জন্মভূমিতে ফিরে যাচ্ছি। তোমরা ভালো থেকো, আর পারলে আমাকে মনে রেখো। ইতি, তোমার ক্ষমাপ্রার্থী সায়নী। ঠায় দাঁড়িয়ে চিঠিটা কয়েকবার পড়ল অরু। অতঃপর প্রবাম্বিত শ্বাস ফেলে দৃষ্টিপাত করল দূর অন্তিক্ষণে। যতক্ষণ না দৃষ্টি খোলা হয়ে জল চোখে জল আসে ঠিক ততক্ষণ চেয়ে রইল। এক পর্যায়ে চিরকুটটা বুকের মাঝে চেপে ধরে বিড়বিড়িয়ে আওড়ালো, তুমি ভালো থেকো সায়নী, খুব ভালো থেকো। সমাপ্ত।